ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাক আর নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নিবা কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সেই অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্ট দিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপির নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি আমি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে গাড়ি? এই বাড়িতে গরু পুষতে পারবো না? গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো, লাইভ চালান যেখানে আটকাচ্ছে, যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে 14 বছরের নিচে হলে। যাদবপুরে আপনি গিয়েছিলেন, আপনি গিয়েছিলেন, কালকে আমরা দেখলাম যে শতরূপ ঘোষ শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সেই স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। মামলাটা করেছিল নাসির আহমেদ, সম্ভবত কপি আমার গাড়িতে আছে, মামলা কপি আছে। অর্থাৎ ওই অ্যাডভোকেট হচ্ছে নাজিব আহমেদ, সম্ভবত অ্যাডভোকেট, সে পিটিশন করেছিল, দায়ের করেছিল কোর্টে। তার আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি আসেন। বিকাশ স্যার এসে গতকালকে দাঁড়িয়েছিল। আমি এতটুকু বলে দিই, এটা নিয়েও তৃণমূল খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা বলছে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, এবার বুল্লিজান আটকেছে। মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, তার জাজমেন্ট, তার অর্ডার কপি আর গতকালকের অর্ডার কপি, দুটো বিস্তর তফাৎ। মমতা ব্যানার্জি বা কোনো রাজনৈতিক দল যদি বলে তারা কোর্টে গিয়ে এটা করেছে, মিথ্যা কথা বলছে। কোন রাজনৈতিক দল কোর্টে যে করেনি, করেছে এটা যারা ফ্যাক্টরি মালিক, তারা পিটিশনটা করেছিল, উকিল ছিল নাজিব আহমেদ। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখবেন? এই বিষয়টা আপনি আমার আগে একটু শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করেন না, বিরোধী দলের নেতা তো বিধানসভার 80টা সিট নিয়ে আছে, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন না? আমি বলবো এতটুকু কথা, কারো কথাই পাত্তা দেবেন না। দেশ চলবে, রাজ্য চলবে সংবিধানকে সামনে রেখে, আইনকে সামনে রেখে চলবে, কারো কথায় পাত্তা দেবেন না। কলকাতা হাইকোর্টের অর্ডার আছে 65 ডেসিমিলের নিচে সাউন্ড বাজাতে হবে, তার মধ্যে থেকে বাজাবেন, কারো ক্ষমতা নেই আটকাবার। বিজেপির এক বিধায়ক তিনি সাংবাদিক
अटकाओ ना, वो तो अभी बाद में आएगा बोलो। বিজেপির এক বিধায়ক সাংবাদিকের সম্মুখীন হয়ে তিনি দাবি করলেন যে মাদ্রাসাতে খারিজি অবৈধ মাদ্রাসাগুলো বন্ধ করা হবে, যদি তারপরেও না বন্ধ করা হয় তাহলে আমরা বুলডোজার চালাতে বাধ্য হব। এবার ব্যাপারটা হচ্ছে এটা, বিজেপির যিনি বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন তার নামটাতে পরিচিতি ঘটাতে হবে। এই ধরনের আলটপকানা মন্তব্য করলে চর্চা হবে কি করে তার? এইটার জন্য অনেক এসেছিল, অনেক চলে গেছে, অনেকে অনেক কথা বলেছিল। আমি বলবো এতটুকুই কথা, ক্ষুদিরাম টুডু মহাশয়কে মাদ্রাসা সম্পর্কে একটু পড়াশোনা করুন, মাদ্রাসা সম্পর্কে দেখুন। আপনাকে বলতে হবে না, আপনাকে বন্ধ করতে হবে না। পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। কিন্তু ওই কি বললাম, খেয়াল আছে খাগড়াকর কাণ্ডের পরে মাদ্রাসার নামে বেলেম দিয়েছিল, হই হই হচ্ছিল মিডিয়াতে। তারপরে এখন কোথায়? আল কায়দা যে বলেছিল, ওটা কি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছিল। আলিফ বে তে সে জিম হে খে যে বইটা লেখা আছে সেই বইটাকে ওরা আল কায়দার বই বলে সাজিয়ে দেখে দিয়েছিল। বাগদাদি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আজান নিয়ে বলুন আর কুরবানি নিয়ে বলুন, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বুঝতে পারছে না আইনটা কি আর কি করণীয়। তো আমি বলে দিলাম তো, আর কতবার বলবো? 65 ডেসিবেলের নিচে করবেন, আর যেটা কুরবানিটা বলে দিলাম। বলছি গতকাল রাজাবাজারে জুম্মার নামাজ নিয়ে পুলিশি বাধা, সেখানে বলছে রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় আচরণ বন্ধ। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট মন্দির রয়েছে, গির্জা রয়েছে, সেখানে রাস্তার ধারেও কিন্তু সেখানে মানুষের ভিড় হয়। সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদের উপর বা নামাজের উপর এই বাধা প্রদান, এটা বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাবারে যেটা হচ্ছে আমি খোঁজ লাগাচ্ছি, ওখানে আমার কিছু পরিচিত লোক আছে, অ্যাকচুয়াল কি বলেছে, এবং সাথে সাথে এটাও বলছি যে রিটেন তাদের কাছ থেকে নেওয়া হবে। কারণ সংবিধানের আর্টিকেল 25 সম্ভবত বলা হচ্ছে ধর্মচারণের স্বাধীনতা দেওয়া হচ্ছে। আর আমরা সবাই, এবং সংবিধানের অন্য আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ আলাদা করে দেখা যাবে না। যখন বলা হচ্ছে তাহলে এখানে বৈষম্য হবে, কেন চ্যালেঞ্জ করবো সেখানে। কিন্তু আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন শুধু জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কি না দায়িত্ব শেষ হয়ে গেল? একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? সব নওশাদকে বলতে হবে, সব বামেদেরকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে। হ্যাঁ বলবো, কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছে মমতা ব্যানার্জি তাকে উদ্ধার করবে, তাদের কাছে আমার প্রশ্ন রাখলো, তাহলে মমতা ব্যানার্জি একটু কিছু বলুক। তৃণমূলের লোকজন বলছে তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। বিধানসভায় 7 মিনিট বক্তব্য রেখেছে, শুধু 5.5 মিনিট ধরে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর প্রশংসা। আমার ভিডিওটি এখন লাইভ চলছে, দেখে নিতে পারেন আমি কি কি বলেছি। হ্যাঁ, দাঁড়িয়ে ফ্লোরে যেটা তৃণমূলের 80 জন বিধায়কের বলার সাহস হয়নি, পোস্টপল ভায়োলেন্সে ধর্মস্থান আক্রান্ত হয়েছে, অর্থাৎ মাদ্রাসা মসজিদ, সেটা আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে। এটা বলার কেউ সাহস দেখাতে পারে না, আমি বলেছি। বাম আইএসএফ এর সমর্থনের বিধায়ক, আমি ভাঙড়ের বিধায়ক বলেছি। যারা বলছে তারা ভিডিওটা আছে, সেখানে দেখে নেবেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি বলে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, আমাকে তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর বিরোধী করে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায় নাকি? আমি দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে লাইভ স্ট্রিমিং হোক বিধানসভার, সেটা এবারে সরকার গ্রহণ করছে। তারা ঘোষণা দিচ্ছে লাইভ স্ট্রিমিং হবে, এটা ভালো জিনিস। তো কোন বিধায়ক কি করছে না করছে সেটা জানা যাবে। সেটাতে যদি বলি এটাকে ভালো কাজ, সেটাকে আমি খারাপ করে ফেললাম? আর কারা বলছে? সেই তৃণমূলে যারা তোলা তুলে তাদের সংসার চলতো, তারা আজকে আমার বিরোধিতা করছে। থ্যাংক ইউ।